নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের কিনুগোয়ালার গুলি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৭ম পর্ব। এতদিন কেটে গেল এই গলিতে, তবু নীলার এখনো মাঝে মাঝে নিজেকে এখানে প্রবাসী মনে হয়। এমন কি হতে পারে না এর সবটাই স্বপ্ন? এমন তো কত গল্পে পড়েছে, কত নায়ক নায়িকার অদৃষ্টে ঘটেছে বিচিত্র এই অভিজ্ঞতা। বছরের পর বছর কেটেছে বনের গহনে, পর্বত গুহায় কি ধুধু মরুভূমিতে। তারপর কখনো আচমকা ঘুম ভেঙে দেখেছে সব ফাঁকি, সব মিথ্যে, কিছু ঘটেনি। বছর দূরে থাক, ঘণ্টাখানেকের বেশি ঘুমোয়নি। নীলারও তো তেমন হতে পারে। কিনুগোয়ালার গলিতে ঘুমিয়ে ভোর হবে পপলার পার্কে, পাখির বুকের নরম বিছানায় শুয়ে আছে। এই গলির যত ধোঁয়া ধুলো আবর্জনা সব স্বপ্নে এসেছিল, মিলিয়ে গেছে স্বপ্নেই। এই গলির যত মানুষ তারাও মিলিয়ে গেছে বইকি। প্রমথ পোদ্দার, শান্তি, মনীন্দ্র, সেবাসত্রের মেয়ে কটি, ইন্দ্রজিৎ, এদের শুধু দুঃস্বপ্নে দেখেছে নীলা। সত্যি সত্যি এরা কোনোদিন তার জীবনে আসেনি। বিছানায় শুয়ে শুয়ে আলস্য ভাঙবে, হাই তুলে হাত বাড়িয়ে দেবে পাশে রাখা টেলিফোনটায়। বৌদি বাপের বাড়ি, তাকে খবরটা দিতে হবে। বৌদি, বিকেলের এঙ্গেজমেন্টটার কথা ভুলো না। কি বললে? সময় হবে না? বারে, আচ্ছা লোক তো তুমি, কথা দিয়ে এখন ভারী ইয়ে। ওদিকে মনন ঠিক 3টের সময় গাড়ি নিয়ে আসবে, তুমি না গেলে বেচারাটার ভারী দুঃখ হবে মনে। কি বলছো? দুঃখ হবে না, খুশি হবে মনে মনে। কখনো ওরকম ঠাট্টা করবে না বলছি বৌদি, ভালো হবে না। কিন্তু কিনুগোয়ালার গলি তো স্বপ্ন নয়, আসলে পপলার পার্কটাই স্বপ্ন। তবু কখনো কখনো ফিরে আসে ঘুমে। কিন্তু পপলার পার্ক নীলার এ জীবনে আর আসবে না। বেনিদুলিয়া স্কুলে যাবার সকালটি যেমন চিরদিনের মতো মিলিয়ে গেছে, তেমনি মিলিয়ে গেছে মনন, সৌম্য, মনীষের দল। আসানসোলে মোটর গাড়ির গোধূলি, নীলা স্মৃতিতে এরা ছায়ার মতো এখন। কৃষ্ণপক্ষের রাতে প্রান্তর পাড়ি দেওয়া ট্রেনের জানালা দিয়ে দেখা সারি সারি তার স্তম্ভের মতো ক্রমপলায়মান, অস্পষ্ট। কিন্তু শান্তিদি, প্রমথ পোদ্দার, শকুন্তলা, ইন্দ্রজিৎ, এরা কি কখনো মুছে যাবে নীলার জীবন থেকে? ভরসা হয় না। ইন্দ্রজিতের দরজায় মৃদু টোকা দিলে নীলা, ঘরের ভেতর আছে নিশ্চয়ই। এসো। ইন্দ্রজিৎ কি লিখছিল, মুখ তুলে স্মিত অভ্যর্থনা জানালে। কলেজ থেকে ফিরলে কখন? দরজাটা আস্তে আস্তে ভেতর থেকে ভেজিয়ে দিল নীলা। যাইনি তো, কলেজের খাতা থেকে নাম কাটা গেছে। গানের স্কুল? তাও নেই। জানো না মাসোহারা বন্ধ হয়ে গেছে? অকৃত্রিম হাসিতে ইন্দ্রজিতের মুখ ভরে গেল। ভালোই হয়েছে, আমারও পড়াশোনা বন্ধ হয়েছে, তোমারও হলো। নীলার জিজ্ঞাসু দৃষ্টির ইঙ্গিত লক্ষ্য করে ইন্দ্রজিৎ টেবিল থেকে একটা চিঠি তুলে বললে, বাবা লিখছেন, তাঁর এখন হাত টানাটানি চলছে, প্র্যাকটিস মন্দা। অকর্মণ্য ছেলেটিকে আর কলকাতা বসে বয়ে যাবার ট্যাক্সও জোগাতে পারবেন না। তাড়াতাড়ি আমাকে একটা কিছু খুঁজে নিতে বলেছেন। একটু থেমে আবার বলল, বাবাকে দোষ দিই না, কিন্তু আমি এখন করি কি? বিধাতা পুরুষ ষষ্ঠীর দিন কপালে যা লিখে দিয়েছিলেন, অদৃষ্টে তাই আছে জেনে এতদিন নিশ্চিন্ত হয়ে বসেছিলাম। এবার দেখছি সেই লেখাটার পাঠোদ্ধার করতেও অন্তত ছুটোছুটি করতে হবে। সাধু ভাষায় যাকে বলে জীবন সংগ্রাম। কথাটা শুনতে জমকালো, কিন্তু ওর চেহারাটা বড় বিশ্রী নীলা। ওর মানে হলো দৌড়ে দৌড়ে উমেদারি, দরখাস্ত ফিরি, অতি অযোগ্য লোকের কাছে মাথা হেঁট, উস্কো চুল, শুকনো মুখ, চিমসে পেট। আরও ফিরিস্তি শুনবে? নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল ইন্দ্রজিৎ। চোখ দুটোর ওপর চেপে ধরেছিল দ্রুত রক্তচঞ্চল একখানা হাত।
আস্তে সেই হাতখানা ইন্দ্রজিৎ টেনে আনলো নাসাগ্রে, যেখানে ঈষদুষ্ণ নিঃশ্বাস বইছে। তারপর টেনে নিয়ে গেল আরো সামনে। ভিজে দুটি ঠোঁটের ওপর অনেকক্ষণ ধরে রেখে বলল, কি শান্তি! কি একটা প্রগাঢ় পরিতৃপ্তি ছিল ওই শব্দ দুটি উচ্চারণে। নীলার বুক থেকে পায়ের নখ অবধি একটা সর্পিল শিহরণ বয়ে গেল। একটা ভুলে যাওয়া কথা হঠাৎ মনে পড়ার মতো চমকে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে বলল, শান্তিদিরা তো চলে যাচ্ছেন শুনলাম। ইন্দ্রজিৎ চোখ মেলে তাকালো। তাই নাকি? কই, আমি কিছু শুনিনি তো। মুশকিল আর একটা বাড়ল তাহলে। শান্তি এতদিন তবু মিলটা বন্ধ করেনি। এবার থেকে আবার হোটেলে গিয়ে ধন্না দিতে হবে। ইন্দ্রজিতের গলায় ঠাট্টা ছাড়া আর কিছু ছিল না, তবু আস্তে আস্তে হাতখানা টেনে নিলে। গলায় যাই থাকুক, ইন্দ্রজিতের মুখখানা যে শুকিয়ে গেছে তা তো নীলার চোখেই ধরা পড়েছে। শুধু হোটেলে খাবার ভয়ে কি পলকে এমন বিবর্ণ হয় কেউ? না হতে পারে। আমি যাই, বললে আস্তে আস্তে। ওপরে মার অসুখ, একা আছেন। সে কথা ইন্দ্রজিতের কানে গেল কিনা সন্দেহ। জিজ্ঞেস করল, ওরা কবে যাবে জানো? আজকালকার মধ্যেই সম্ভবত, ঠিক বলতে পারবো না তো, তবে শান্তিদিকে জিনিসপত্র গোছগাছ করতে দেখেছি। ইন্দ্রজিতের মাথাটা নামিয়ে দিয়ে নীলা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দরজা পর্যন্ত ফিরে গিয়ে তাকালো একবার। ইন্দ্রজিৎ নিষ্পন্দ হয়ে শুয়ে আছে। নীলা বাইরে এসে দরজাটা ভেজিয়ে দিলে। সেই চোখ বন্ধ করেছিল ইন্দ্রজিৎ, খুলল আরো আধ ঘন্টা পরে। দরজাটা বাইরে থেকে কে বুঝি খুলেছিল, মরচে পড়া কবজা ক্ষীণ শব্দ করেছিল একটু। ইন্দ্রজিৎ বুঝতে পেরেছিল ঘরে কেউ ঢুকেছে। জিজ্ঞাসা করল, কে? সহসাকে নিবু নিবু হারিকেন শিখাটাকে উজ্জ্বল করে দিলে। সদ্য মেলা চোখ দুটো জ্বালা করে উঠল। ইন্দ্রজিৎ তাকিয়ে দেখল শান্তি। প্রথম সূর্যোদয়ের রং কপালের প্রগাঢ় টিপটিতে। ফিকে নীল শাড়ির ছোট ঘোমটাটুকু আকাশের মতো আনত। চোখের মণি দুটিতে দ্রুত বিলীয়মান রাত্রির শেষ কালোর রেশ। ইন্দ্রজিৎ মুগ্ধ হয়ে চেয়ে রইল। সমস্ত অস্তিত্ব জুড়ে একটা সাড়া জেগেছে। অসংখ্য রক্তকণিকায় স্পর্শ তৃষ্ণা। ভয়, ভালোবাসা, অভিমান সব প্রথম বর্ষার জোয়ারের মতো মনের আনাচে কানাচে, আঙিনায়, দেহের কানায় কানায় ভরে গেছে। এ তো তবু সান্নিধ্য শুধু, স্পর্শ নয়। একটু আগেও তো একজন এখানে ছিল, তাকে নিবিড় করে ঘিরে। তার হাতখানি নিয়ে খেলাও করেছিল ইন্দ্রজিৎ। রেখেছিল অবিন্যস্ত চুলে, জ্বর শুষ্ক কপল, পিপাসাতপ্ত ঠোঁটে। কিন্তু তখন তো সত্তাময় এমন আলোড়ন ওঠেনি। নম্র, শান্ত, সজল একটা অনুভূতিতে দেহময় আচ্ছন্ন হয়েছিল। কিন্তু যে মুহূর্তে এলো শান্তি, সেই হঠাৎ উস্কানো হারিকেন শিকার আলোকিত মুহূর্তটির সঙ্গে কি তার সামান্য তুলনাও হয়? সব গোলমাল হয়ে গেল। শুকনো তৃণগুচ্ছ যেন হঠাৎ আগুনে জ্বলে উঠল। ঢেউয়ের পর ঢেউ এসে বিপর্যস্ত করে দিচ্ছে চেতনা। মাথা তুলে চাইবার ফুরসত নেই। এই ঢেউ নেমে যাবে যখন, রেখে যাবে একটা লবণাক্ত স্বাদ, রোমাঞ্চের স্বেদ। ইন্দ্রজিৎ ভুলে গেল শান্তি ওর ঘরে অনেকদিন আসেনি। শান্তি ওকে অপরিণত বালকের চেয়ে বেশি মূল্য দেয়নি। শান্তি ওকে নিষ্ঠুরভাবে রস নিঃশেষ পাত্রের মতো ফেলে দিয়েছে। বলল, অনেকদিন পরে এলে। অনেকদিন পর, বলল শান্তি। ইন্দ্রজিতের গলায় কথাটা ভাঙা ভাঙা শুনিয়েছিল। শান্তির গলায় যেন বেজে উঠল। শুনলাম তোমরা নাকি চলে যাচ্ছ। যাচ্ছি, শান্তি বলল। সেই কথাই তোমাকে বলতে এলাম। তুমিও যাবে তো? না, আমি আর কোথায় যাব। শান্তি হেসে উঠল। বুঝেছি, এই বাসা তুমি ছাড়তে চাও না। কিনুগোয়ালার গলির এই অন্ধকার ক্ষোভ কি তোমার এতই ভালো লেগে গেল ইন্দ্রজিৎ? ভালো লাগেনি। তোমার সঙ্গে তর্ক করতে চাইনে শান্তি, কিন্তু ভালো না লাগলেও আমরা অনেক কিছু মেনে নিই। কিনুগোয়ালার গলিকেও আমি তেমনি মেনে নিয়েছি। একটু থেমে ইন্দ্রজিৎ আবার বলল, তাছাড়া তোমার পেছন পেছন আমি কোথায় যাব?
তুমি হয়তো বাসা পেয়েছ দক্ষিণ উপকণ্ঠের একটি পরিচ্ছন্ন নিভৃত কুটিরে। লব্ধ প্রতিষ্ঠ কীর্তিমান স্বামী, সুবিস্তৃত সাচ্ছল্য, সেখানেও আমি যদি সঙ্গে সঙ্গে লেগে থাকি শান্তি, সেটা কারোর ভালো ঠেকবে না। অনধিকার প্রবেশের মতো মনে হবে। আমি তো তোমার শুধু অতীত শান্তি। তোমাকে শুধু এই গলির জীবনের কথা মনে পড়িয়ে দেবে, যখন তোমার আঁচলে বা ক্যাশবাক্সে একটি টাকাও থাকতো না। আমাকে দেখলে তোমার বাজি রেখে তাস খেলার কথাই মনে পড়বে। শান্তি হাসল। তাহলে যেও না। আমি কিন্তু অত শত ভেবে বলিনি ইন্দ্রজিৎ। বড় একটা বাসা ঠিক হয়েছিল, 10-12খানা ঘর। একখানা নিয়ে তুমি স্বচ্ছন্দে থাকতে পারতে, বাঁচতে পারতে। এখানে তুমিও তো মরে যাচ্ছ ইন্দ্রজিৎ, এই অসাচ্ছল্য, অপ্রচুর আলো হাওয়ার মধ্যে নিরন্তর বন্দিত্ব। একে তো বাঁচা বলে না। আমি বাঁচতে চাইও না, ইন্দ্রজিৎ চোখ ঢেকে বললে। অনেকক্ষণ পর চোখ খুলল যখন, শান্তি চলে গেছে। যাবার সময় ভালো করে দরজাটা টেনেও দিয়ে যায়নি। স্যাঁতস্যাঁতে উঠোনের নর্দমা থেকে বিশ্রী একটা শিরশিরে শীত আর দুর্গন্ধ আসছে। কোন ঘরে কারা আঁচ দিয়েছে উনুনে, কাঁচা কয়লার ধোঁয়ায় সমস্ত ঘর ভরে গেছে। সমস্ত মন বিষিয়ে উঠল ইন্দ্রজিতের। এই তো শান্তি, ভালোই হয়েছে চলে গেছে। কি অহংকারী, কি অন্তঃসার শূন্য। হঠাৎ ইন্দ্রজিৎ আবিষ্কার করল শান্তিকে সে ঘৃণা করে। ওর চলা বসা কথা বলা সবকিছুর একটা ব্যঙ্গ বিকৃত রূপ যেন চোখের সম্মুখে ভাসতে লাগল। কি স্থূল, কি নিরুচি। এই টাকার সাচ্ছল্যের স্বপ্নবিভোর মেয়েটা তাকে শুধু ঠকিয়ে গেছে। ইন্দ্রজিতের জন্যে যার মনে এক কণা করুণা নেই, তাকে যে শেষ পর্যন্ত ঘৃণা করতে পারছে, সে কথা ভেবেও ওর মনের অনেকখানি তাপ যেন জুড়িয়ে গেল। কালকেই ওরা চলে যাবে। বেঁচে গেছে যে এত সহজেই জের মিটে গেল। শান্তি ওকে পরিত্যাগ করেছে, কিন্তু ও নিরাশ্রয় নয়। নীলা আছে। আহ, এ কথা যদি শান্তিকে মুখের ওপর বলতে পারত। নীলা আর শান্তি, কিসে আর কিসে। গভীর অনুভূতিতে ইন্দ্রজিতের মন ভরে গেল। নীলা ওকে বাঁচিয়েছে। এই প্রায় নীরব মেয়েটির মমতা স্নিগ্ধ চোখ দুটির তুলনা নেই। নীলাকে সে যে এত ভালোবাসে, শান্তিকে ঘৃণা করে, এই কথা এতদিন ওর নিজের কাছেও অজানা ছিল কি করে। নীলাকে নিয়েই ইন্দ্রজিৎ বেঁচে উঠবে। কিছুই হারায়নি, কিছুই ফুরোয়নি, এখনো অফুরন্ত ভবিষ্যৎ সামনে। উঠে গিয়ে ইন্দ্রজিৎ দরজাটা বন্ধ করে দিতে গেল। শান্তিদের ঘরের কপাটের ফাঁক দিয়ে তীব্র একটা রশ্মি ছুরির মতো বিঁধছে চোখে। ঘরের ভেতর বাক্স টানাটানির আওয়াজ। ওদের যাবার আয়োজন বোধ করি সম্পূর্ণ হয়ে এলো। আজ যে ঘরে এত শব্দ, এত আলো, কাল সে ঘরখানা খালি হয়ে যাবে মনে হতেই ইন্দ্রজিতের মন নিস্তেজ হয়ে এলো। কাল এমন সময় ও ঘরখানা অন্ধকার, একটা টুকটাক শব্দও নেই। সমাধির মতো নিঃশব্দ বোধির পরিবেশে একা একা এ ঘরে কি করে থাকবে ভাবতেই গা ছমছম করে উঠল। এই শেষের কিছুদিন অবশ্য বিশেষ কিছু সম্পর্ক ছিল না ওদের সঙ্গে। নিয়মিত সময় খাবার আসত, তাছাড়া ওরা কখন আসত যেত টেরও পায়নি ইন্দ্রজিৎ। চোখের সম্মুখে ছিল না, তবু আছে, এই সচেতনা ছিল। শান্তির অস্তিত্বের অনুভব ছিল। ভালোই হয়েছে, কাল আর এই অনুভূতিটুকুও থাকবে না। একেবারে নতুন ধোয়া মেজে, নতুন আলপনা। তবু যথোচিত উৎসাহ আসে কই? যাকে দেখতে পারে না, যার চলা বসা কথা রুচিহীন মনে হয়, তারই আসন্ন বিচ্ছেদের কল্পনাটুকুও এমন ম্রিয়মান করে কেন? হঠাৎ একটুখানি হাওয়ায় ওদের দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল। সেই আলোর রশ্মিটা শতগুণ বিস্তৃত হয়ে ইন্দ্রজিতের চোখে মুখে ঝলসে পড়ল। দরজার সম্মুখে হালকা রঙের সেই পর্দাটা। ইন্দ্রজিৎ জানে ওটা শান্তিরই একটা পরিত্যক্ত শাড়ি দিয়ে তৈরি। সেই পর্দার আড়ালে লঘু পায়ে শান্তি চলাফেরা করছে। রক্ত মাংসের যেন নয়, একটা ছায়ার মতো। বাক্স টানছে, কাপড় গোছাচ্ছে, চাবির রিং না হাতের চুড়ি বাঁধছে। ইন্দ্রজিৎ সম্মোহিতের মতো দেখতে লাগলো। শান্তিকে সে এখনো ভালোবাসে। কাউকে পছন্দ না করেও ভালোবাসা যায়, ইন্দ্রজিৎ প্রথম জানল। অনেক রাতে আরেকবার দরজাটা সন্তর্পণে কে খুলল।
ইন্দ্রজিৎ জানে কে। এ এসেই হঠাৎ হারিকেনের আলো উস্কে দেয় না। এর না আছে আঁচলে চাবির রিং, না আছে কৃশ হাত দুটিতে বাজবার মতো চুড়ি। নিঃশব্দ পায়ে আসে। অনুভব, শুধু অনুভব দিয়েই বিছানাটা কোথায় টের পায়। একেবারে ধার ঘেঁষে দাঁড়ায়। ইন্দ্রজিৎ জানে কে। দু হাতের কৃতজ্ঞতা দিয়ে তাকে বেষ্টন করে ইন্দ্রজিৎ কাছে টেনে আনল। কানের কাছে মুখ নামিয়ে বলল, শান্তি এসেছিল। তুমি ঠিকই বলেছিলে, ওরা কাল চলে যাবে। 10-12খানা ঘর শুনিয়ে গেল। তা যাক, তুমি এসো। পরদিন ইন্দ্রজিতের ঘুম ভাঙল অনেক বেলায়। ছেলেবেলায় অনেকবার এরকম হতো। সারা রাত যাত্রাগান শুনে শেষ রাতে ফিরে এসে সারা সকাল ঘুমতো। ঘুম ভেঙেও দেখত হাত পা গা ব্যথা ব্যথা, চোখ মুখ অল্প অল্প লাল ফোলা, অবসাদ যায়নি। আজও তেমনি মনে হচ্ছে। কাল সারা রাত ধরে কারা যেন এই ঘরে আনাগোনা করেছে। এখন শুধু স্বপ্নের মতো মনে হয়। বালিশে, ইন্দ্রজিতেরই বালিশে, মৃদু একটা তেলের সৌরভ মিশে আছে। এ তেল ইন্দ্রজিৎ কখনো মাখে না। দীর্ঘ 2-1 গাছি চুল, এত বড় চুল ইন্দ্রজিৎ রাখে না। আর ছোট্ট একটা টিপ অস্ত যাওয়া চাঁদের মতো বালিশ থেকে গড়িয়ে চাদরে পড়েছে। অলস আঙুলে ইন্দ্রজিৎ সেটা তুলে নিল। কৌতূহলের সঙ্গে চোখের সম্মুখে এনে দেখতে লাগল। এ টিপ যার, শেষ রাতে সে বিছানা থেকে পা টিপে টিপে নেমে গিয়েছিল। সন্তর্পণে হাতে খুলেছিল শিয়রের জানালা। এক ঝলক ঠান্ডা হাওয়ায় আর ভোরের আলোয় ঘর ভরে গিয়েছিল। এই গলির এই একটা আশ্চর্য ব্যাপার। চারধারে এত কড়াকড়ি নিষেধের দেয়াল, তবু আলো হাওয়ার চোলাই কারবার চলেছে। ঠিক ফুরসত পেলেই হাওয়া এসে ঘরে ঢোকে, ফাঁক পেলেই আলো এসে গড়ায়। তারপর থেকে এই এত বেলা পর্যন্ত ইন্দ্রজিৎ বিভোর হয়ে ঘুমিয়েছে। শিয়রের জানালা যে খুলে দিল, হাত বাড়িয়ে তার আঁচলটা ধরবার একটা চেষ্টা করেছিল মনে পড়ে, কিন্তু ঘুমে অবশ হাত নাগাল পায়নি। কুঁজোয় জল ছিল। নর্দমার সম্মুখে গিয়ে ইন্দ্রজিৎ চোখে জলের ঝাপটা দিলে। তারপর দাড়ি কামিয়ে তৈরি হলো। একবার বেরুতে হবে। কত বেলা এখন? 10টা, 11টা। সারা ঘরময় ছায়া ছায়া, নিস্তেজ আলোয় দিনের বয়স ঠাহর করা যায় না। বেরিয়ে এসে সিঁড়ির কোণে সামনের দরজার দিকে তাকাতেই ইন্দ্রজিতের দৃষ্টি স্থির হয়ে গেল। বাইরে থেকে শিকল তোলা, শিকলের ওপর একটা তালা ঝুলছে। ওরা তাহলে চলে গেছে। শেষ পর্যন্ত ওরা যাবে না, হয়তো শান্তির মত বদলাবে। গোপনে মনে এমনি একটা ক্ষীণ আশা যে লালন করে এসেছে, সেটা ইন্দ্রজিৎ টের পেল এতক্ষণে। চোখের পাতা দুটো জ্বালা করে উঠল। এত নীচ, এত স্বার্থপর শান্তি চোরের মতো পালিয়ে গেল। যাবার সময় একবার জানিয়েও গেল না ইন্দ্রজিৎকে। মনে মনে পরিণামহীন একটা অভিমান উদ্বেল হয়ে উঠল। যেন শান্তি চলে গেছে সেটা বিশেষ কিছু নয়। যাবার সময় বলে গেলেই ইন্দ্রজিতের কোনো ক্ষোভ থাকতো না। কোনো কারণ নেই, তবু লোভ হলো। একবার এগিয়ে যায়, উঁকি দিয়ে দেখে কি আছে ভিতরে। নিজের ঘরে তালা দিল ইন্দ্রজিৎ। খুট করে শব্দ হলো, বোধহয় হাওয়ার। এখন দুপুর। কোথা থেকে শুকনো একরাশ পাতা উঠতে উঠতে এসে পড়ল উঠোনে। শিকল তোলা, তবু শান্তিদের দরজার মুখটা একটুখানি হাঁ হয়ে গেল। ইন্দ্রজিৎ তাকিয়ে দেখল ভেতরটা অন্ধকার। অন্ধকার, সমস্ত সম্পর্কের নিবিড়তা, সমস্ত পরিচয়ের গভীরতার ওই শেষ। যে ঘরখানা একদিন এত প্রিয় ছিল ইন্দ্রজিতের, যাবার সময় শান্তি সেটাকে অন্ধকারে বোঝাই করে রেখে গেছে। শেকল টেনে ঝুলিয়ে দিয়েছে তালা। কঠিন লোহার অক্ষরে কাঠের ফলকে লেখা এপিটাফ। আরেকবার নড়ে উঠল কাঠের দরজাটা। চৌকাটের ভিতর থেকে একটা দূর মাথা গলিয়ে বাইরে আসতে চেষ্টা করছে। মজ্জায় মজ্জায় একটা হিম ঘৃণা শিরশির করে বয়ে গেল। আস্তে আস্তে সরে এসে ইন্দ্রজিৎ বাইরের রাস্তায় পা দিলে। আঘাতের প্রথম মুহূর্তটিতে ইন্দ্রজিৎ বিহ্বল হয়ে পড়েছিল, মুষ্টিযুদ্ধে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো। শুধু দৈহিক যন্ত্রণা নয়, মানসিক অপমান বোধও। উদ্দেশ্যহীনভাবে সেদিন রাস্তায় রাস্তায় একা একা কত ঘুরেছিল হিসেব নেই। পার্কে এসে বসেছিল অনেকক্ষণ। কিছুই ভাবছে না, ভাবতে ইচ্ছেও করছে না।
তবু মাথাটা ভারী হয়ে আছে। চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। অথচ এর চেয়ে কি যে ভালো লাগবে তাও জানা নেই। পালাক্রমে চিনেবাদাম, জুতো পালিশ, মাথার মালিশওয়ালারা এদিকে তাকাতে তাকাতে চলে গেল। ইন্দ্রজিতের ইচ্ছে হলো সবাইকেই ডাকে, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ডাকা হলো না। কতকগুলো পিঁপড়ে ওকে চক্রাকারে প্রদক্ষিণ করে একটা গাছের গুঁড়ির দিকে মিছিল করে চলেছে। অন্য সময় হলে ইন্দ্রজিৎ সরে বসত। এখন শুধু নিমেষহীন অলস চোখে দেখে যেতে ইচ্ছে করছে। মাথার উপর টুপ করে কি পড়ল? ইন্দ্রজিৎ তাকিয়ে দেখল এক টুকরো হাড়। কাক চিলের অন্যমনস্ক ঠোঁট থেকে পড়ে গিয়ে থাকবে। বেলা গড়িয়ে এলো। সূর্যের আলো এখন একেবারে মুখোমুখি। লোকের ভিড় বাড়ছে। একজন দুজন করে ঢুকছে ভেতরে। সব শুদ্ধ কজন এলো একবার গুনতে চেষ্টা করলো ইন্দ্রজিৎ। পারল না। সব লোক কেমন একাকার হয়ে যায়। একই লোক গোনা হয়ে যায় বারবার করে। কতগুলো লোক যে বারবার ফিরে ফিরে আসছে সন্দেহ নেই। পার্কটাকে চক্কর দিচ্ছে বোধহয়। স্বাস্থ্য সঞ্চয়ী প্রৌঢ়রা জাঁকিয়ে বসেছেন সারে সারে বেঞ্চিতে। কম বয়সী ছেলেরা খেলা সাঙ্গ করে বল কুড়িয়ে নিয়ে চলেও গেল। গ্যাসের আলো জ্বালিয়ে ডিমের ডালনা ঘুগনিওয়ালা তার বেশাতি সাজিয়ে বসেছে। একটু দূরে কয়েকটি কলেজের ছেলে প্রশ্নপত্রের আলোচনায় নিমগ্ন। রাস্তার পাশের চায়ের দোকানের রেডিওতে প্রথম সান্ধ্য খবরের ঘোষণা। তারপর প্রৌঢ়রা চলে যেতে শুরু করলেন একে একে। ভিড় ফিকে হয়ে আসছে ক্রমে ক্রমে। যেন এক ঠাঁই বসে থেকে একই নদীতে জোয়ার ভাটা দেখছে ইন্দ্রজিৎ। হঠাৎ হালকা গলায় চাপা হাসির শব্দ শুনে ইন্দ্রজিৎ সোজা হয়ে বসল। পাশের ঝোপটার আড়ালে একটু আগেই যে দুজন তার দিকে একটু সন্দিগ্ধ, একটু কৌতূহলী চোখে তাকাতে তাকাতে গিয়ে বসেছিল, সেটা ইন্দ্রজিতের নজর এড়ায়নি। তারপর আবার কখনো অন্যমনস্ক হয়ে ওদের অস্তিত্ব ভুলেছিল। এতক্ষণ পরে এই হাসির শব্দ এসে ওর মস্তক বিহবল চেতনায় আগুন ধরিয়ে দিল। কি কুৎসিত, বিশ্রী, মেয়েদের এই হঠাৎ খুশি হওয়া, এই খোলা গলার হাসি। ইন্দ্রজিৎ উঠে দাঁড়ালো। হিম পড়তে শুরু করেছে। সেজন্যে নয়, পাশের ঝোপের আড়াল থেকে থমকে থমকে আসা এই হালকা গলার হাসি সহ্য হচ্ছে না। বাসায় ফিরে নিজের ঘরের দিকে যেতে যেতে ইন্দ্রজিৎ ওপাশের দরজার দিকে তাকালো। যে অন্ধকারগুলোকে ঘরের ভিতর বন্দি করে রেখে গিয়েছিল শান্তি, তারা কখন দরজার ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে। ভেতরে বাইরে এখন একাকার, কিছু দেখা যায় না। শিকলে ঝুলানো ভয় ঠকঠক করে কাঁপা তালাটাও না। চৌকাটের ফাঁক দিয়ে সেই ভীরু ইঁদুরটা এখনো কুতকুতে উৎসুক চোখে চেয়ে আছে কিনা কে জানে। ঘরের ভেতর পা দিতেই অবাক হয়ে গেল। ফস করে দেশলাই জ্বালিয়েছিল পথ ঠিক করতে, কিন্তু পথ দেখার আগেই দেখতে পেল নীলাকে। আর একটা কাঠি জ্বালিয়ে হারিকেন ধরাতে হলো। বালিশে মুখ গুজে আধ শোয়া উপর হয়েছিল নীলা। ফিরে তাকালো। এই এতক্ষণে ফিরলে? আমি সে কখন থেকে বসে আছি। একটুখানি অভিমান, একটুখানি খুশি। ইন্দ্রজিতের মনে হলো এত সুন্দর নীলাকে সে কখনো দেখেনি। যত্ন করে পরা ফিকে রঙের একখানা শাড়ি। সবচেয়ে অবাক লাগলো টুকটুকে ঠোঁট দুটি দেখে। তুমি পান খাও বুঝি? খাই না তো। নীলা মুখ তুলে ধরে বলল, আজ শুধু একটু খেয়েছি। কিন্তু তুমি এত দেরি করলে কেন? আজ সারা বিকেল নীলা এই ঘরের মেঝে ঝাঁট দিয়েছে, পরিপাটি করে পেতেছে বিছানা। টুকটাক যা কিছু ছিল এখানে ওখানে ছড়ানো সব গুছিয়েছে। টেবিলে খাবার ঢাকা। কার জন্যে? ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করল, যদিও প্রয়োজন ছিল না। তোমার। আজ থেকে তুমি আমাদের সঙ্গে খাবে। কৃতজ্ঞতায় আবেগে অভিভূত হয়ে পড়ল ইন্দ্রজিৎ। এই স্বল্পালোক ঘরে রাত্রির দ্বিপ্রহ স্তব্ধতায় কি মহীয়সী মনে হচ্ছে নীলাকে। কিছুক্ষণ আগে সবকিছু শূন্য পাত্রের মতো নিঃশেষ মনে হয়েছিল, আবার সব কানায় কানায় ভরে উঠেছে। যে মুহূর্তটিতে মৃত্যুনীল হয়ে পড়েছিল, সেই মুহূর্তেই যে সঞ্জীবনী এনে ধরেছে ওষ্ঠপুটে, তার কাছে ইন্দ্রজিৎ জীবনের ঋণে বিকিয়ে আছে। দিন কতক ঘোরাঘুরির পর ইন্দ্রজিৎ শেষ পর্যন্ত একটা চাকরি ঠিক করে ফেলল। সামান্য কাজ, মাইনে সামান্যতর,
একটা প্রেসে প্রুফ দেখতে হবে, মাসান্তে 25 টাকা। কিন্তু বসে বসে খেতে আত্মসম্মানে বাধে। নীলার দাক্ষিণ্য যতই হোক, ইন্দ্রজিৎ তো জানে ওদের সামর্থ্য কতখানি। নিজে আধপেটা খেয়ে নীলা ওর জন্যে খাবার বয়ে আনছে কিনা ঠিক নেই। চাকরির কথাটা শুনে যতটা উৎসাহিত হয়েছিল নীলা, মাইনের অঙ্ক শুনে ততটাই মিইয়ে গেল। এই কাজ কি তোমার উপযুক্ত? ইন্দ্রজিৎ হাসল। যারা কাজে বহাল করলেন তাদের মনের প্রশ্নটা কিন্তু আলাদা রকমের নীলা। তাদের সন্দেহ ছিল আমি এ কাজের উপযুক্ত কিনা। অভিজ্ঞতা নেই, মাইনে ঠিক করতেই চান না, মাস 3 শিখে নিতে বলেছিলেন। অনেক পেরাপিরির ফলে ওই কটা টাকা কবুল করেছেন। প্রেসের মালিক প্রভাকরবাবু পরদিন সকাল সকাল যেতে বলেছিলেন। কাজের মোটামুটি পদ্ধতিটি শিখিয়ে দেবেন আর 2-4 জন সহকর্মীর সঙ্গে। ইন্দ্রজিৎ একটু বেশি সকাল সকালই গেল। তখনও ছাপাখানার দরজাই খোলেনি। ভালো করে খেয়েও আসতে পারেনি, এত তাড়াতাড়ি না এলেও পারত। এদিক ওদিক কিছুক্ষণ ঘুরল ইন্দ্রজিৎ। একটা চায়ের দোকানে চা খেল। বারবার দেখতে লাগলো ঘড়ির দিকে। পরের বার যখন ঘুরে এলো তখন জন 2-3 কম্পোজিটার মাত্র এসেছে। ইন্দ্রজিৎ যেতেই একজন এগিয়ে এলো, খাতির করে বসিয়ে জিজ্ঞাসা করল কোনো অর্ডার আছে কিনা। সে যে নতুন কাজে বহাল হয়েছে এই কথাটা এদের কাছে স্বীকার করতে ইন্দ্রজিতের কেমন বেঁধে গেল। অপ্রস্তুতের মতো বলল, প্রেসের মালিক প্রভাকরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। হেড কম্পোজিটার নিবারণ চশমার ফাঁক দিয়ে ওকে খুঁটিয়ে দেখে নিচ্ছিল। একটা চেয়ার টেনে দিয়ে বলল, বসুন, এক্ষুনি এসে পড়বেন। এক্ষুনি নয়, প্রভাকরবাবুর আসতে আরো প্রায় ঘণ্টা দেড়েক লাগলো। ইন্দ্রজিৎকে দেখে বললেন, এই যে এসে গেছেন দেখছি, আমার একটু দেরি হলো, পথে গাড়িটা বিগড়ে আবার। আসুন, এদের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। ওদিকে একটা টেবিলে ইতিমধ্যেই 2 জন লোক এসে বসেছিল। প্রভাকরবাবু ইন্দ্রজিৎকে নিয়ে তাদের পাশে বসিয়ে দিলেন। শশীপদবাবু, ইনি আজ থেকে কাজে যোগ দিলেন, এঁকে মোটামুটি কাজ টাজ সব দেখিয়ে দিন। বলেই প্রভাকর আর বসলেন না, কাজের চাপ অন্যদিকে চলে গেলেন। প্রভাকর আড়াল হতেই শশীপদ হাতের প্রুফটা একদিকে সরিয়ে রাখল। পাশের ছেলেটি যে এতক্ষণ কপি ধরেছিল তাকে একটা পয়সা দিয়ে বলল, যাত নকুল, চট করে 1 খেলি পান নিয়ে আয়, বাংলা দোকটা আলাদা আনবি। পকেট থেকে নস্যি বার করে পরিপাটি এক টিপ নাকে গুঁজল, হাঁচল ধীরে সুস্থে কয়েকবার। তারপর একটা কুটকুটে ময়লা রুমালে নাক ঝেড়ে নস্যির কৌটো ইন্দ্রজিতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, চলে নাকি? ইন্দ্রজিৎ ঘাড় নাড়ল। শশীপদ তখন পকেটে হাত দিয়ে বলল, বিড়ি? ইন্দ্রজিৎ এবারেও লজ্জিত ভঙ্গিতে অস্বীকৃতি জানালো। ও গুড বয়। বিড়িতে ফোঁ দিয়ে দেশলাই জ্বালাতে জ্বালাতে শশীপদ বলল, তা সাইন টাইনগুলো জানা আছে? ইন্দ্রজিৎ চট করে বুঝতে পারল না কিসের সাইন। শশীপদ বিরক্তিতে মুখ কুঞ্চিত করে বলল, সাইন জানেন না, প্রুফ রিডার হয়ে এসেছেন? বলি প্রুফ দেখবেন যে মার্জিনে চিহ্ন বসাবেন তো? সে তো জানি কিছু কিছু। কিছু কিছু নয় মশাই, ভালো করে জানতে হবে। এই নকুলে আজ 6 বছর ধরে ধরো লক্ষণের মতো কপি ধরেই আছে। ও পারল প্রুফ রিডার হতে? কাজ বড় সোজা নয় মশাই, ট্রেন্ড আই চাই, বাংলা ইংরেজি কনস্ট্রাকশন সম্বন্ধে থরো নলেজ চাই। নকুল ইতিমধ্যে পান নিয়ে এসেছিল। খিলিটা মুখে পড়ে দিলে শশীপদ। আলগা করে জর্দার টুকরোগুলো পরীক্ষা করে ঢেলে দিল জিভে। তারপর উঠে গিয়ে খানিকটা পিচ রাস্তায় ফেলে দিয়ে এসে জিজ্ঞাসা করল, তা আপনাকে কত দেবে বলেছে মশাই? অঙ্কটা এতই কম যে ইন্দ্রজিতের বলতে বাধল, কিন্তু অফিসের সহকর্মীর কাছে বাড়িয়ে বলে পার পাওয়া দুষ্কর। বললে, খুবই কম, বলেছে আপাতত 25 টাকা। চোখ আর চশমা একই সঙ্গে কপালে তুলে ফেলল শশীপদ। কম বলছেন কি মশাই? প্রভাকর বড়ালের কাছ থেকে খুব বড় দাম মেরে নিয়েছেন বলুন। আমার এই নিয়ে 12 বছর এখানে সার্ভিস হয়ে গেল। ঢুকেছিলাম 20-তে, এখন পাচ্ছি 40 টাকা করে। তা মশাই উসুলও করে নিচ্ছে তেমনি। প্রথমে শুধু বাংলা পড়াবে বলে এনেছিল,
এখন ইংরেজি, হিন্দি, সংস্কৃত সবই চালাতে হচ্ছে। এই যে নকুল ছোকরা 12 টাকায় ঢুকেছিল, 6 বছর বাদেও 1 কোটা ছাড়াতে পারেনি। সব শুদ্ধ 18 টাকা পাচ্ছিস এখন তুই, না রে নকুল? উঠে গিয়ে শশীপদ আবার পানের পিচ রাস্তায় ফেলে এলো। কি বলবো মশাই, চামার। এত কম টাকায় কোয়ালিফাইড লোক পাচ্ছিস, সেজন্য কৃতজ্ঞতা আছে? কিচ্ছু না। আমার লেখাটেকার হাত ছিল মশাই। বিয়ের পদ্য লিখেছি কমসে কম 25-30টে। আমি লিখতে না জানলে ওদের কত উপহারের খদ্দের ফিরে যেত, সে খেয়াল করেছে কোনোদিন? কমিশন দিয়েছে 1 পয়সা না। প্রভাকর বড়াল সেদিকে বড় শেয়ানা। শেয়ানাই বা বলি কি করে? ওদিকে যে কম্পোজিটারগুলো 2 হাতে চুরি করতে পারছে কিছু? কাগজে চুরি, কালিতে চুরি, স্টিকে চুরি, স্পেসিংয়ে চুরি, সব চোখ খুলে শুধু দেখে যাই মশাই, চুপ করে থাকি। হেড কম্পোজিটার নিবারণ এসে তাড়া দিল। তখন থেকে শুধু গল্পই করছেন মশাই। প্রুফের তাড়া যে এদিকে জমে গেল, বিকেলে এগুলো ডেলিভারি দিতে হবে, খেয়াল আছে? হঠাৎ চুপ করে গেল শশীপদ। চশমা ঠিক করে নিয়ে ঝুঁকে পড়ল টেবিলের ওপর। নকুলকে তাড়া দিয়ে বলল, হাঁ করে দেখছিস কি? কপিগুলো গুছিয়ে নে, ধর ঠিক করে। নিবারণ চলে যেতে আর চোখে তাকিয়ে চাপা গলায় বলল, এই একটি সাংঘাতিক লোক মশাই। কর্তা ওর কথায় ওঠেন বসেন। এখানকার সব কথা উনি 10খানা করে ওখানে গিয়ে লাগান। এসেছেন যখন 2 দিন সবুর করুন, দেখবেন সব। মুখে যাই বলুক, শশীপদর চোখে মুখে যে ভয়ের চিহ্ন ফুটে উঠল, তাতে ইন্দ্রজিতের বুঝতে বাকি রইল না যে মনে মনে সে নিবারণকে ভয় করে। বেলা ঠিক 4টের সময় শশীপদ উঠে দাঁড়ালো। ঘরের কোণ থেকে একটা ছেঁড়া ছাতা তুলে নিয়ে বলল, চলি। আপনি উঠছেন কখন? ইন্দ্রজিৎ বলল, প্রভাকর বাবু তো এখনো ফিরলেন না। প্রথম দিন যাবার সময় ওকে ভুলে যাওয়াই ভালো না? প্রভাকর বাবু প্রায় সন্ধ্যার আগে আগে এলেন। ব্যস্ত মানুষ, সব কাজ দেখে শুনে নিয়ে ইন্দ্রজিৎকে নজর করতেই প্রায় মিনিট 20 লেগে গেল। এই যে আপনি এখনো আছেন, কেমন লাগলো কাজকর্ম? ভালোই তো। ইন্দ্রজিৎ কৃতার্থ হাসতে চেষ্টা করল। লাগবেই তো, কাজে মন থাকলেই ভালো লাগে। ফাঁকিবাজদের দলে ভিড়বেন না, তাহলেই উন্নতি করতে পারবেন। পরদিন ইন্দ্রজিৎ সামান্য একটু দেরি করেই এলো। ছাপাখানা ইতিমধ্যেই খুলেছে। শুনলে প্রভাকরবাবু এসে আবার বেরিয়ে গেছেন। শশীপদরা কেউ তখনও আসেনি। নির্দিষ্ট আসনটিতে গিয়ে বসল। একটু পরেই একটা ছোকরা এসে কতকগুলো প্রুফ টেবিলের ওপর রেখে গেল। মিনিট 5 পরেই নিবারণ এসে এদিক ওদিক চেয়ে বলল, আরে এগুলো এখনো পড়ে রয়েছে? শশীপদবাবু আসেননি বুঝি? কি মুশকিল! অমশাই, আপনি পারবেন এগুলো পড়ে দিতে? তাড়াতাড়ি করবেন, 1টার মধ্যেই এগুলো ফাইনাল করে পাঠাতে হবে। ইন্দ্রজিৎ ভয়ে ভয়ে প্রুফগুলো হাতে নিয়ে বসল। কাজ শুরু করে দেখল তেমন কিছু শক্ত নয়। চিহ্নগুলো জানাই আছে, পড়ে পড়ে যথাস্থানে বসিয়ে যাওয়া। পড়া সারা হতে মিনিট 15-র বেশি লাগলো না। ঘরে এসে দেখে নিবারণ মহা খুশি। হয়ে গেছে? এই রকম চটপট কাজই তো চাই। আমাদের শশীপদ হলে ঘন্টা 2 লাগিয়ে দিত। প্রায় 11টা নাগাদ শশীপদ হেলতে দুলতে এলো। কোঁচার খুঁট দিয়ে কপালের ঘাম মুছল। ছাতা দিয়ে বসবার জায়গা আর টেবিলটা ঘষে পরিষ্কার করে বলল, প্রুফ আসেনি? এসেছিল। ইন্দ্রজিৎ কুণ্ঠিত হেসে বলল, আমি পড়ে দিয়েছি। পড়ে দিয়েছেন? বিস্মিত চোখে তাকালো শশীপদ। খুব খুশি হলো কিনা বোঝা গেল না। আপনি বুঝি অনেকক্ষণ এসেছেন? খুব কাজ দেখাচ্ছেন। কাজ আর কি, এসে পড়েছিল তাই। তাই আর সবর করতেও পারলেন না? আরে মশাই, অমনধারা কাজ আমরা আগে কত দেখিয়েছি। ওতে কিচ্ছু হয় না দাদা, কিচ্ছু না। মালিক কাজ না পেলে চটে, কিন্তু কাজ পেলে খুশি হয় না। এসব শিখতে আপনার এখন অনেক সময় লাগবে। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে শশীপদ হঠাৎ একটু নিচু সুরে বলল, প্রভাকর বড়াল আপনাকে বুঝি খুব সকাল সকাল আসতে বলেছে মশাই? না তো, সেরকম বাধা ধরা সময়ের কথা কিছু বলেননি। বলেছে মশাই, বলেছে। মিট মিট করে হেসে শশীপদ বলল, আপনি ভাঙতে না চাইলে কি হয়?
আমি বুঝতে পারি কম টাকায় বেশি কাজ চাইছে, দুদিন বাদে কোনো একটা ছুতোয় আমাকে সরিয়ে দেবে। ও ঘুঘুকে আমি চিনি না? 45 বছর বয়স হলো, বাচ্চা কাচ্চা নিয়ে শেষ পর্যন্ত পথে দাঁড়াতে হবে দেখছি। খানিক পরে নিবারণ ইন্দ্রজিতের দেখা একটা প্রুফ হাতে নিয়ে ফিরে এলো। এসব কি উল্টোপাল্টা মার্কা করেছেন মশাই? কম্পোজিটাররা বোঝে না? মাঝের একার পাশের আকার সব ছেড়ে দিয়ে গেছেন। ভাঙা টাইপ শুধরে দেননি, একে প্রুফ দেখা বলে? কাজ করেননি বুঝি এর আগে কোথাও কখনো? প্রুফটা নিবারণের হাত থেকে একরকম ছিনিয়ে নিলে শশীপদ। দেখি দেখি, আমাকে দাও, আমি সব ঠিক করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভেবো না নিবারণ। চশমাটা ঠিক করে টেবিলের ওপর শশীপদ ঝুঁকে পড়ল। প্রুফ পড়ে আর গজগজ করে। বানান পর্যন্ত ভুল রয়ে গেছে। চোখ বুজে সই শুধু বড় বড় সাহেবরা করে মশাই। প্রুফ রিডারকে কপির সঙ্গে লাইন বাই লাইন মিলিয়ে পড়তে হয়। এসব হলো ধীরে সুস্থের কাজ। তাড়াতাড়ি এসে নাম কেনবার শখটুকু আছে, অথচ কাজটা ভালো করে শেখবার আগ্রহ নেই। তৃতীয় দিন কিছু দেরি করেই কাজে বেরুবে ইন্দ্রজিৎ ঠিক করেছিল। আগের দিন শশীপদর কথা শুনে ওর মন খারাপ হয়ে গিয়েছিল। সত্যিই তো, কাজ কি তার বেশি বেশি কাজ দেখাবার? শশীপদ যদি ভেবে থাকে ওর চাকরি খেতেই ইন্দ্রজিৎ ছাপাখানার কাজে ঢুকেছে, সে সন্দেহ ভাঙানো দরকার। একসঙ্গে কাজ করবে, মনোমালিন্য থাকা ভালো দেখাবে না। আর বস্তুত শশীপদর সঙ্গে ওর কোনো বিরোধও নেই। বয়স হয়েছে শশীপদর, হয়তো অনেকগুলো ছেলেপুলে সংসার নিয়ে বিব্রত, তাই সবকিছুই স্বার্থের মাপে ছোট করে দেখছে। ওর ভুল ভাঙাতে হবে। গিয়ে দেখল প্রভাকরবাবু বসে আছেন। ওকে দেখে এক নজর ঘড়ির দিকে তাকালেন। এই আসছেন বুঝি? চট করে এগুলো পড়ে দিন তো মশাই, আমাকেই এগুলো নিজে আজ নিয়ে পার্টির কাছে যেতে হবে। শশীপদবাবু এখনো আসেননি। নিরুত্তরে ইন্দ্রজিৎ প্রুফগুলো নিয়ে পড়তে বসল। খানিকক্ষণ পরে প্রভাকরবাবু ঘরে এলেন। সারা হলো? এখনো বাকি? আপনি বেজায় স্লো তো। দিন, আমাকে দিন, আপনি বরং ধরুন। প্রুফ পড়তে পড়তে প্রভাকরবাবু হঠাৎ একসময় বললেন, আপনি বরং একটু সকাল সকালই আসতে চেষ্টা করুন ইন্দ্রজিৎবাবু, তাতে কাজের সুবিধে হবে। শশীপদবাবু দেরি করে আসেন, বুড়ো মানুষ, কিছু বলি না, দুজনই আনপাংচুয়াল হলে চলে। বিকেলের দিকে যখন ফিরে এলেন প্রভাকরবাবু, দেখা গেল মেজাজ অনেক ভালো। বোধহয় বড় গোছের একটা অর্ডার সংগ্রহ করে নিয়ে এসেছেন। কোথা থেকে সাহস পেল ইন্দ্রজিৎ, প্রথম থেকেই মনে যে কথাটা ছিল সেটা পেরে বসল। আমাকে গোটা কয়েক টাকা অ্যাডভান্স দিতে হবে। ভ্রু কুঞ্চিত করলেন প্রভাকরবাবু। খানিকক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন। টেবিলের ওপর একটা পেন্সিল বার কতক ঠুকঠুক করে বললেন, অ্যাডভান্স দেবার সিস্টেম তো আমার নেই। তাছাড়া আপনি তো মোটে 3 দিন কাজ করছেন। সে যাই হোক, চেয়েছেন যখন, তখন বিশেষ প্রয়োজন আছে ধরেই নিচ্ছি। পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে বললেন, আপনি নতুন লোক তাই পেলেন, কিন্তু এটাকে একটা প্রেসিডেন্ট বলে ধরে নেবেন না যেন। মনে করুন আমি আপনাকে ধার দিলাম। অ্যাডভান্স নেবার অভ্যাসটা ভারী খারাপ মশাই। প্রভাকর চলে যেতে শশীপদ পাশে এসে ঝুঁকে পড়ল। দিলে কত মশাই? 10 টাকা। শশীপদ ইন্দ্রজিতের পিঠ চাপড়ে দিল বটে, কিন্তু ঈর্ষাক্লিষ্ট স্বরে বলে যেতে লাগলো, আপনার ওপর নজর ভালো আছে বলতে হবে। আমার ছেলেটার টাইফয়েড হয়েছিল, কান্নাকাটি করে 1 পয়সা অগ্রিম পাইনি। পায়ের জুতো ছিঁড়ে এসেছিল। ইন্দ্রজিৎ একজোড়া স্যান্ডেল কিনলে। দোকান থেকে বেরিয়ে আসছে, হঠাৎ শোকেসের দিকে নজর পড়ে গেল। মখমলের ওপর রেশমি কাজ করা নরম একজোড়া চটি কদিন থেকেই দেখেছিল। নীলার পায়ে জুতো নেই। লোভ হলো, কিন্তু দাম দেখল 4.5 টাকা। এই কটা টাকাই সম্বল। চট করে কোনো সিদ্ধান্ত করতে পারল না। খানিক দূরে এসে শেষ পর্যন্ত ফিরেই গেল। দোকানিকে বলল চটি জোড়া বার করতে। আন্দাজে যতদূর বুঝল নীলার পায়ে লাগবে। ওর জন্য এত করেছে নীলা, এ তো সামান্যই। কর্তব্য। নীলা কতখানি খুশি হবে সেটা কল্পনা করতে করতে গলির মুখে পৌঁছে গেল।
পকেটে আর গোটা 2 টাকা বাকি। 25টে টাকার 10টা এর মধ্যেই ফুরিয়ে গেল। বড় কম টাকা। ইন্দ্রজিৎ ভাবল নতুন করে জীবন গড়তে চায়, কিন্তু মোটে 25টি টাকার ভিত্তি। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।